গ্রেটেস্ট শো অন আর্থের গোল্ডেন ট্রফির স্টেজে উঠছে কারা? ফুটবল ফেস্টে টপ 4 এর বিগ ফাইট শুরু আজ। লেব্লুজ নাকি টিকি টাকা? রাতে মুখোমুখি ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন ফ্রান্স। এমবাপে ইয়ামাল দ্বৈরথ উপভোগের অপেক্ষায় ফ্যানরা। বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটতে কাল কেইনের ইংল্যান্ডের বিপক্ষে নামবে মেসির আর্জেন্টিনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লা রোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের ম্যাচ প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। দেমবেলে, ওলিসে, ডেসেরে ডুয়েরা আছেন দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে তৃতীয় দল হিসেবে টানা 3টি ফাইনালের অপেক্ষায় এখন ফ্রান্স। স্পেন বল দখলে রেখে প্রচন্ড চাপ তৈরি করতে পারে, তবে আমরাও বল নিয়ে খেলতে জানি। তাদের সমস্যায় ফেলতে পারি। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়েমিনি আগের চেয়ে ভালো। সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখদ স্মৃতি আছে তাদের। আর এসব আত্মবিশ্বাস থেকেই হয়তো প্রতিপক্ষকে বড় হুমকি দিয়ে রেখেছেন লামিন ইয়ামাল। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে। তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। আমি চাই ইয়ামাল চাপ মুক্ত থেকে খেলাটা উপভোগ করুক। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি। বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে ফ্রান্স স্পেনের দ্বৈরথের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডালাস স্টেডিয়ামে। এমবাপে ইয়ামালদের মাঠে নামার আগে পরিবর্তন করা হয়েছে স্টেডিয়ামের ঘাস। শুধু মাঠ নয়, গ্যালারি, ড্রেসিং রুম এবং জিম ঘষে মেজে সেমিফাইনালের জন্য প্রস্তুত করছে ডালাস স্টেডিয়ামের প্রধান ইভেন্ট প্রোডাকশন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের ম্যাচ। দুই দলের ফুটবলারদের বর্তমান বাজার মূল্য হিসেবেই এমন দাবি করা হচ্ছে। দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে এই সেমিফাইনাল। আর এই ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের রেকর্ড আছে স্টেডিয়ামটির। 2011 সালে কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই মাঠেই। মূলত NFL এর দল ডালাস কাউবয়ের ঘরের মাঠ এই স্টেডিয়ামটি। ফুটবল ম্যাচ ছাড়াও কনসার্টও হয়ে থাকে এখানে। ব্যস্ততম স্টেডিয়ামে খুব অল্প সময়ের মধ্যেই সেমিফাইনালের জন্য প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। সেমির আগে মাঠে গজানো হচ্ছে নতুন ঘাস। প্রাকৃতিকভাবে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি করতে ব্যবহার করা হচ্ছে UV লাইট। সেই সঙ্গে নিখুঁতভাবে কাটা হচ্ছে ঘাস, যেন মাঠে স্বাভাবিক থাকে বলের গতিপথ।
আমরা এখানে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এখানে যারা খেলবেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের জন্য সেরা মাঠ সরবরাহ করতে চাই। শুধু সবুজ ঘাস থাকলেই হবে না, আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে মাঠগুলো খেলার উপযোগী হয়, যেভাবে এই শীর্ষ স্তরের খেলোয়াড়রা খেলতে অভ্যস্ত। আর এর পেছনেই বছরের পর বছর ধরে গবেষণা এবং কঠোর পরিশ্রম করা হয়েছে। শুধু মাঠের প্রস্তুতিতেই থেমে নেই, গ্যালারিতেও পর্যবেক্ষণ করা হচ্ছে সিটগুলো। শেষ সময় চেক করা হচ্ছে সব সিট। এমবাপ্পে ইয়ামালদের জন্য ড্রেসিং রুম নতুন করে সাজানো হয়েছে, লাগানো হয়েছে দু দলের জাতীয় দলের পতাকার স্টিকার। ফ্রান্সের গতি আর স্পেনের কৌশলময় ফুটবল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। তার জন্য দিতে হবে চড়া মূল্য। হাই ভোল্টেজ এই ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী। সর্বনিম্ন টিকিটের দাম ঠেকেছে $930, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,15,000 টাকা। সেমির আগে ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলেছে স্পেন, যেখানে লা রোহারা হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। আর এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ডালাস স্টেডিয়ামে খেলতে নামবে ফ্রান্স। জিহাদ আল হাসান, সময় সংবাদ। 100 ম্যাচ রেকর্ড 292 গোল, শেষ হাসি কার হবে তা নির্ধারণে এক্স ফ্যাক্টর হতে পারেন বেশ কজন। গোটা আসরের মতো প্রথম সেমিফাইনালেও দেখা যেতে পারে কিলিয়ান এমবাপ্পে শো। অবশ্য ফ্রেঞ্চ তারকাকে বাক্সবন্দি করতে স্প্যানিয়ার্ডদের রয়েছে রদ্রি। পরিচিত প্রতিপক্ষ পেয়ে লামিন ইয়ামালও ঘোরাতে পারেন ছড়ি। ডালাসের প্রথম সেমিফাইনালে যাদের উপর নজর রাখতে হবে তাদের নিয়ে এবারের প্রতিবেদন। ফ্রান্স আর স্পেন মানেই ব্লকবাস্টার। 24-এর ইউরো, 25-এ নেশনস লিগের পর 26-এ এসে আরও একটা সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট। তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই ডালাসের এই দ্বৈরথ ছাড়িয়ে যাবে আগের সবকিছু। প্রথম সেমিতে কে হবেন এক্স ফ্যাক্টর, কার পায়ের জাদুতে ভাগ্য ঘুরবে ম্যাচের, নাম আছে বহু। তবে একটা লড়াই যোগ করবে বাড়তি উন্মাদনা, যেখানে প্রতিশোধের অপেক্ষায় ফর্মের তুঙ্গে থাকা কিলিয়ান আর পছন্দের প্রতিপক্ষ পাচ্ছে লামিন ইয়ামাল। ডালাসে তাই কিছুটা এল ক্লাসিকোর উত্তাপ। তবে জিততে হলে এমবাপ্পের ভাঙতে হবে রেকর্ড। জাতীয় দল কিংবা ক্লাব নকআউটে এখনও ইয়ামালের বিপক্ষে জিততে পারেননি ফ্রেঞ্চ ফরওয়ার্ড। সে রেকর্ড ভাঙায় বিশ্বকাপ সেমির মতো মঞ্চ আর কোথায়। গোল্ডেন বুটের দৌড়ে আছেন এমবাপ্পে, অন্যদিকে এখনও নিজের সেরা পারফরমেন্সের অপেক্ষায় ইয়ামাল। যদিও প্রিয় প্রতিপক্ষই পাচ্ছেন এই উইঙ্গার। লেস ব্লুদের বিপক্ষে 2 ম্যাচে 3 গোল, তার আন্তর্জাতিক গোলের টালির যা প্রায় অর্ধেক। অবশ্য প্রথম সেমিফাইনালে আলো কাটতে পারেন আরও অনেকে। তাদের মধ্যে নিঃসন্দেহে থাকছেন রদ্রি। ব্যালনজয়ী এই ফুটবলার স্পেনের এই দলটার মূল চালিকা শক্তি। বিশ্বকাপে এই মিডফিল্ডার ঠিক কতটা ছন্দে আছেন তার প্রমাণ এই পরিসংখ্যান। তবে সুপারহিট শোয়ের ভাগ্য যদি নির্ধারিত সময়ে নিষ্পত্তি নাও ঘটে, মন খারাপের কারণ নেই। কারণ দেশাম কিংবা লা ফুয়েন্তের আছে সুপার সাবের নামে একাধিক অস্ত্র। স্পেনের সুপার সাব মিকেল মেরিনো হলে ফরাসিদের সাহায্য করতে পারেন রায়ান চেরকি। টানা 2 ম্যাচে স্পেনকে উদ্ধার করেছেন মেরিনো। চেরকি অবশ্য সুযোগ পাননি তেমন। তবে দুজনের প্রিমিয়ার লিগ পরিসংখ্যানে পার্থক্য টানলে স্পেন জয়ে দেশাম দ্বারস্থ হতে পারেন সিটি তারকার কাছে। এদের বাইরেও ডালাসের আলো কাড়ার যোগ্যতা আছে আরও অনেকের। দলের হয়ে ত্রাতা কে হবেন সে উত্তর জানে সময়। আপাতত ফুটবল প্রেমীদের অপেক্ষা দারুণ এক দ্বৈরথ দেখার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরো 2024-এর পর এবার ফিফা বিশ্বকাপের মহামঞ্চ। ভেন্যু বদলে গেলেও সেমিফাইনালের সেই চিরচেনা রোমাঞ্চ নিয়ে আবারও মুখোমুখি ফ্রান্স আর স্পেন। ডালাসে গতি আর কৌশলের চরম পরীক্ষা দিতে হবে দুই দলকেই, যেখানে দিদিয়ার দেশমের বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হবে দে লা ফুয়েন্তের ধীর স্থির ফুটবল। দেখা যাবে দুই ভিন্ন ধারার ফুটবল দর্শনের সংঘর্ষ। কাগজে কলমে লড়াইটা ফ্রান্স আর স্পেনের, কিন্তু ডাগআউট থেকে এই ম্যাচের মধ্যমণি দুই মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম এবং লুই দে লা ফুয়েন্তে। আধুনিক ফুটবলের পরিভাষায় দুই মায়েস্ট্রোর ট্যাকটিক্যাল যুদ্ধ হতে চলেছে এটিএনটি স্টেডিয়ামে। ফ্রান্স খেলছে 4-2-3-1 ফরমেশনে। শুরুর দিকে চুয়ামেনি থাকলেও আপাতত কোনে আর রাবিও মাঝমাঠে ভারসাম্য রাখছেন। আর তাদের সামনে দেমবেলে অলিস দুয়ের ত্রয়ী মিলে তৈরি করছেন এমন এক আক্রমণ ভাগ যা এই বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। সবার সামনে এমবাপ্পে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 6 ম্যাচে 16 গোল করা এই দল প্রতিপক্ষকে শুধু চাপেই রাখে না, বল দখলে না রেখেও দ্রুত ট্রানজিশনে গোল বের করে আনতে সক্ষম।
স্পেন সেই চিরচেনা টিকিটাকা থেকে সরে এসে এবার খেলছে অনেক বেশি নিয়ন্ত্রিত, ধীর আর পরিণত ফুটবল। রদ্রি আর পেদ্রি মাঝমাঠে বল ধরে রাখেন, আর দলটার আসল শক্তি রক্ষণে। 5 ম্যাচে মাত্র 1 গোল হজম, যা এই বিশ্বকাপের সেরা রক্ষণ। তবে আক্রমণে তারা এখনো পুরো ছন্দে ওঠেনি। লামিনে ইয়ামাল চোট কাটিয়ে ফিরলেও গ্রুপ পর্বের পর আর গোলে অবদান রাখতে পারেননি। শেষ 2 ম্যাচেই বদলি মিকেল মেরিনার শেষ মুহূর্তের গোল স্পেনকে বাঁচিয়েছে। দেশমের পরিকল্পনা স্পষ্ট, মাঝমাঠ সংক্ষিপ্ত রেখে আক্রমণে সর্বোচ্চ বিনিয়োগ আর প্রতিপক্ষকে গতির মুখে ফেলে দেয়া। অন্যদিকে দেলা ফুয়েন্তে খেলছেন ধৈর্যের খেলা, নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেরিতে আঘাত হানা। ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো 2024 সেমিফাইনাল আর 2025 নেশনস লিগেও তারা ফ্রান্সকে হারিয়েছে অবলীলায়। ফ্রান্স জিততে চাইলে রদ্রি পেদ্রি জুটিকে বল ধরতে না দিয়ে দ্রুত প্রেসিং করতে হবে, আর এমবাপে দেমবেলেদের গতি কাজে লাগিয়ে স্পেনের রক্ষণ ভাঙতে হবে ট্রানজিশনে। স্পেনের জন্য চ্যালেঞ্জ হবে তাদের সলিড রক্ষণ ধরে রাখা এবং ইয়ামালকে জ্বলে উঠতে দেয়া, যাতে ফ্রান্সের উপর মানসিক চাপ তৈরি করা যায় গত 2 সাক্ষাতের স্মৃতি দিয়ে। সব মিলিয়ে এটা হতে যাচ্ছে আক্রমণ বনাম নিয়ন্ত্রণের এক ধ্রুপদী লড়াই। কে জিতবে সেটা নির্ভর করবে কোন দল নিজেদের পরিকল্পনায় বেশি স্থির থাকতে পারছে তার উপর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে উসমান দেমবেলে, ফ্রান্স জাতীয় ফুটবল দলের অধিকাংশ ফুটবলারই কোনো না কোনোভাবে ভিন্ন দেশ কিংবা অভিবাসী বংশোদ্ভূত। আর এই কারণে অনেকেই দলটিকে ভাড়াটিয়া দল হিসেবে কটাক্ষ বা বিতর্ক সৃষ্টির চেষ্টা করেছেন। তবে মাঠের পারফরমেন্স কিংবা সামাজিক সমতা সবখানেই এই বহুজাতিক ফরাসি দলই এখন দেশটির সবচেয়ে বড় শক্তি ও বিজ্ঞাপন। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। মাঠের গতি আর পায়ের জাদুতে প্রতিপক্ষকে কপোকাত করতে উস্তাদ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমান দেমবেলে। এবার বিশ্বকাপেও ফরাসি স্কোয়াডের অন্যতম প্রধান কাণ্ডারি তারা। তবে এই তারকাদের প্রায় সবারই শিকড় রয়েছে ফ্রান্সের বাইরে, বিশ্বের ভিন্ন কোনো প্রান্তে। আর এই বহুমাত্রিকতাকে পুঁজি করেই নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি সমালোচকরা। অনেকেই দলটিকে তাচ্ছিল্য করে ভাড়াটিয়া দল হিসেবেও মন্তব্য করছেন। তবে কড়া জবাব আসছে খুদ ফ্রান্সের ভেতর থেকেই। অভিবাসীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে নানা জাতিগোষ্ঠী আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই ফরাসি ফুটবল দল আসলে ফ্রান্সের উদারতা ও সমতার এক অনন্য বিজ্ঞাপন। ফ্রান্সের যে বিশ্বকাপের দলটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো ধরনের কোনো বৈষম্যতা দেখা যাচ্ছে না। কারণ হলো বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু দেখা যাচ্ছে তাদের বাবা মা ভিনদেশী, তারা ফরাসি। তো সেক্ষেত্রে সেটাই কিন্তু একটা বড় একটা প্রমাণ। ফরাসি ফুটবল ভক্তদের কাছেও বর্ণ বা বংশ পরিচয়ের চেয়ে বড় দলগত ঐক্য। মাঠের লড়াইয়ে সবাই এক সুতোয় গাঁথা। সাধারণ ফরাসি সমর্থকদের দাবি এই ফুটবল দলই প্রমাণ করে যে ফ্রান্সে কোনো শ্রেণী বা বর্ণ বৈষম্য নেই। ফ্রান্সে কোনো বর্ণ বৈষম্যতা দেখিনি, আর আমি নিজেও এটা ফেস করিনি। এগুলো যারা বলে আসলে আমি জানি না কেন বলে, হয়তো ফ্রান্সকে ছোট করার জন্য। বিশ্বের নানা প্রান্তের লাখো অভিবাসী নিরাপদ আশ্রয়স্থল এই ফ্রান্স, যার কারণে দেশটিকে বলা হয় থাকে বহু সংস্কৃতির দেশ। আর ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে সাম্য, ভ্রাতৃত্ব ও সমতা। সমালোচকরা বাইরের বিতর্ক নিয়ে ব্যস্ত থাকলেও ফরাসি ফুটবলারদের মূল লক্ষ্য কিন্তু মাঠের ট্রফি। বর্ণ আর সংস্কৃতির দেয়াল ভেঙে সাম্য ও ভ্রাতৃত্বের এই দল ফ্রান্সকে আবারও বিশ্বসেরার মুকুট এনে দেবে, এমন প্রত্যাশায় এখানকার সাধারণ ফুটবল সমর্থকদের। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এবারে আর্জেন্টিনা ইংল্যান্ড প্রসঙ্গ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। ক্যানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রিল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। তবে কোচ সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচের আগে। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেক্লান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা রয়েছে। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রিল্যান্ডের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল, এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এবার একটু
আর্জেন্টিনার দল নিয়ে কথা বলতে চাই। দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে, তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্কালোনি, এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই, শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা, তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন, এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য, কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই। নিকো ওরেলি এবং এজরি কনসা, এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরে সতর্ক অবস্থানে আটলান্টার স্থানীয় প্রশাসন। দুই দেশের সমর্থকদের মাঝে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই অবস্থান। তবে দীর্ঘদিন শহরটিতে থাকায় বাংলাদেশি প্রবাসীদের বিশ্বাস, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিতে পারবে সেখানকার পুলিশ। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। 24 বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথ, দুই হাই ভোল্টেজ দলের লড়াই, কে হাসবে শেষ হাসি, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই মুহূর্তে আমি আছি আটলান্টায়, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জর্জিয়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আরেফিন বাবুল ভাই। তিনি দীর্ঘদিন ধরে জর্জিয়াতে অবস্থান করছেন, আটলান্টা অবস্থান করছেন, এবং আমরা জানি আটলান্টায় প্রচুর বাংলাদেশি কিন্তু বসবাস করেন। তার কাছে জানতে চাইবো, যেহেতু এখানে অতীতে একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা, সেখানে অনেক বাংলাদেশি দেখেছিলাম। বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। কেমন ক্রাউড এক্সপেক্ট করছেন? যেহেতু আটলান্টায় বেশ কিছু বাংলাদেশি যাবে, আর যেহেতু আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনার ফ্যান বাংলাদেশিদের আপনি জানেন দুইটা গ্রুপে বিভক্ত, একটা আর্জেন্টিনা একটা ব্রাজিল, তো সেই দিক থেকে অনেক ক্রাউড যাবে। বেশিরভাগ লোক হয়তো রেস্টুরেন্টগুলোতে বসে দেখবে, বাসায় বসে দেখবে। অলিম্পিকের পরে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, হয়তো বা অলিম্পিকের মতো ওই পর্যায়ের না, কিন্তু ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও কিন্তু একটা বড় ম্যাচ। আটলান্টায় থাকছেন আপনি, আটলান্টাবাসী হিসেবে এটা আপনাদের জন্য আসলে কতটা গর্বের? অলিম্পিকের সময় আসলে এখানে বাঙালি ছিল একেবারেই কম, এই সময় বোধহয় I don't think so, they have more than few thousands, আর এখানে এখন অলমোস্ট 45 to 50,000 পিপল বাস করে বাংলাদেশি। সেমিফাইনালে আটলান্টা হচ্ছে, আমি অনেক 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 গর্বিত। আটলান্টায় খেলা হচ্ছে দেখেই খেলাটা আরো বেশি ভালো হওয়ার আমি বিশ্বাস করি, কারণ এখানে সারাউন্ডেড যে স্টেটগুলি রয়েছে সেখান থেকে ইজি ভাবে লোকগুলো এখানে আসতে পারে। আপনি তো আটলান্টায় দীর্ঘ সময় রয়েছেন, আপনি একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই যে তারা কতটা তৎপর থাকতে পারে। প্রথমত স্টেডিয়ামটা যেখানে সিচুয়েট, যেখানে স্টেডিয়ামটাকে বানানো হয়েছে, এই জায়গাটা ডাউন টাউনের ভিতরে, এখানে গন্ডগোল করার মানে স্কোপ খুবই কম, কারণ এখান থেকে আর আপনি জানেন, আপনি যেহেতু আগের খেলাগুলো দেখেছেন, ওইখানে সমস্ত রাস্তাগুলি আশেপাশে সারাউন্ডের যত রাস্তা আছে সবগুলি প্রায় বন্ধ থাকে। আপনি 1 মাইলের মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আর ওই এলাকাগুলি এত এত বেশি ঘন এলাকা, ওইটা কিছু ঘন জনবসতি রয়েছে, অফিস রয়েছে। প্রশাসন আটলান্টায় ওয়ান অফ দ্য বেস্ট প্রশাসন, ওরা কন্ট্রোল করবে। আই ডোন্ট থিঙ্ক সো কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। 104 ম্যাচের এই বিশ্বকাপের 100টি ম্যাচ শেষ, আর মাত্র 4 ম্যাচ বাকি। এরপরে হয়তোবা নতুন কোনো দল অথবা যারা 4টি দল খেলছে তারা প্রত্যেকে বিশ্ব চ্যাম্পিয়ন, নতুন করে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পাবে এই 4 দলের যে কোনো একটা। সবারই প্রত্যাশা কিন্তু শেষভাবে ভালো মতো শেষ হোক এই বিশ্বকাপ ফুটবল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ ভেন্যু টেক্সাসের ডালাসে অনুশীলন সেরে নিয়েছে স্পেন। এদিকে ডালাসে পৌঁছে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন ফরাসি ফুটবলাররা। টেক্সাসের ডালাসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বাস পৌঁছাতেই সমর্থকদের গর্জন। এমবাপ্পে, দেমবেলেদের নাম ধরে ডেকে ভক্তরা জানান দিলেন তাদের পাশে আছেন। টানা তৃতীয়বারের মতো শেষ 4-এ ওঠা ফরাসিরা যে কতটা নির্ভর তা এই চিত্রই বলে দেয়।
বাস থেকে একে একে নামলেন এমবাপে, মাইক মেনিয়ান, চুয়ামিনি, কুন্দে, কান্তে সহ বাকি সদস্যরা। তাদের পা মাটিতে রাখতেই সমর্থকদের নাম ধরে ডাকাডাকি। ফুটবলাররাও তাদের ডাকে সাড়া দিলেন। হাত নেড়ে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে হোটেলে প্রবেশ করলেন ফুটবলাররা। ফরাসিরা যখন ডালাসে পা রেখেছেন, অন্যদিকে তখন ঘাম ঝরিয়েছে স্পেন। ডালাসে আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্রতায় ঘেরা। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানিয়ে নিতে হবে স্প্যানিশদের। এই ভেন্যুতে শেষ 16তে খেলায় একটু স্বস্তি দিতেই পারে তাদের। ডালাস কটন বল স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে মাঠে প্রবেশ করেন খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা, যেখানে প্রস্তুতি চলেছে ফাইনাল ম্যাচের বল এডিটাজের ট্রিওনরা দিয়ে। অনুশীলনে গ্রিমালদো ভিক্টরদের নিয়ে স্ট্রেচিং দিয়ে প্রস্তুতি শুরু করেন ফুয়েন্তে। এরপর নিজেদের গতি ও শক্তি বাড়াতে অনুশীলনে যুক্ত হন ইয়ামাল, রদ্রি ও মিকেল মেরিনো। স্পেনের আক্রমণ ভাগের লাইনের ফুটবলারদের এই অনুশীলন ফ্রান্সের গতির সঙ্গে টেক্কা দিতে নিজেদের প্রস্তুত করা। নিকো উইলিয়ামস, ইয়ামালদের সঙ্গে আক্রমণ ভাগের তারকারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবে, যেখানে কৌশলী স্পেনের ফুটবলাররা দক্ষতা বাড়িয়ে নিয়েছেন নিখুঁত রিসিভিং ও পাসিংয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে বুলাওয়েতে সিরিজের প্রথম টি-20 কাল। ওয়ানডের ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য, ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতির পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে চান মোসাদ্দেক। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দুই পুরানো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের আগে জমে উঠেছে কথার লড়াই। ইংলিশ সাবেক উইঙ্গারের দাবি, সেমিতে থ্রি লায়ন্স ফুটবলাররা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবেন। এদিকে আর্জেন্টাইন ডিফেন্সের রীতিমতো হাসি তামাশা করেছেন ইংল্যান্ডের আরেক সাবেক তারকা গ্যারি নেভিল। বিশ্বকাপের সেমিফাইনালে দুই পুরনো রাইভাল। ইংল্যান্ড ও আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ দেখা 1962 সালে। তবে দুই দলের রাইভালরির সূত্রপাত ঘটে 1966 বিশ্বকাপে ওয়েম্বলিতে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্থনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড। ইংল্যান্ড ম্যাচ জিতে 1-0 গোলে। এর ঠিক 2 দশক পরে ইংল্যান্ডের বিপক্ষে ঘটে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনা। দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর গোল অফ সেঞ্চুরিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে থ্রি লায়নদের। এর আগে 1982 সালে ফকল্যান্ড যুদ্ধ অন্য উচ্চতায় নিয়ে যায় ইংল্যান্ড আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা। 1998 বিশ্বকাপেও দেখা হয় দুদলের, সেখানেও ঘটে বিতর্কিত এক ঘটনা। দিয়াগো সিমিওনেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তখনকার ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা ডেভিড বেকহাম। টাইব্রেকারে ম্যাচ হারে ইংল্যান্ড। তবে 2002 সালে তার প্রতিশোধ নেন বেকহাম। দীর্ঘ 24 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা দুদলের মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচ হয়ে উঠেছে দুদলের মর্যাদার ও প্রতিশোধের। এমন ম্যাচের আগে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সাবেক ফুটবলারদের জমে উঠেছে কথা লড়াই। এই ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ফরওয়ার্ড জো কোল। মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, 100% নিশ্চিত। এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যে গতি আছে তার মোকাবেলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে, দাঁড়াতেই পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি। অন্যদিকে আর্জেন্টাইন ডিফেন্ডারদের নিয়ে বেশ মজা করেছেন, পাশাপাশি ইংল্যান্ড দলকেও সতর্ক করেছেন দেশের আরেক সাবেক ফুটবলার গ্যারি নেভিল। আলবিসেলেস্তেদের দুই সেন্টার ব্যাক কখনো খুবই সাধারণ ডিফেন্ডার, আবার কখনো ভালো ডিফেন্স করেন বলে জানান তিনি। আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, আর পরের মুহূর্তেই একদম সাধারণ থেকে হাস্যকর। মাঠের লড়াইয়ের আগে ইংলিশ তারকাদের এমন মন্তব্য দুদলের মাঝে উত্তাপ বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। আর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে দুদলই। ফাহিম ইসলাম, সময় সংবাদ। প্রথম সেমিতে ফ্রান্স স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা সবার। লারোহাদের শক্তি, পাসিং আর টিম অ্যাটাক, অন্যদিকে গতি আর দ্রুত কাউন্টার অ্যাটাকের সক্ষমতায় আত্মবিশ্বাসী লা ব্লুজ। এদিকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলা মেসির হাতে আরও একবার শিরোপা দেখার স্বপ্ন আর্জেন্টিনার সমর্থকদের। তবে কেইন, বেলিংহামের ফর্ম ও ইংল্যান্ডের শক্তিশালী মিডফিল্ডের চ্যালেঞ্জ সামলে আর্জেন্টিনার ফাইনালে ওঠা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। 48 দলের বিশ্বকাপ 1 মাসেরও বেশি সময়ের লড়াই। কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ চারের লড়াই।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল, ওয়ারজাবাল, অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে ওই ম্যাচটাতে। টেকনিক্যালি আমরা যদি কনসিডার করি, স্পেন কিন্তু অন্য দলের মতো তাদেরকে এতটা স্পেস অফার করবে বলে আমরা মনে করতেছি না। ওরা খেলা হচ্ছে কেমিস্ট্রি নির্ভর ফুটবল। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট। আর আমরা যদি বলি যে ওভারঅল দ্য কন্ট্রোল অফ দ্য গেম, এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালোনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। আমার মনে হয় যে ইংল্যান্ড একটা ভালো চ্যালেঞ্জ দিবে। প্রিভিয়াস যে ম্যাচগুলো গিয়েছে, ছোট টিম হোক মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ডের যে মিডফিল্ড আমরা যদি বলি, ইংল্যান্ডের মিডফিল্ডে দেখেন বেলিংহাম, অ্যান্ডারসন এবং তার সঙ্গে যদি আমরা কনসিডার করি ডেকল্যান রাইস, হ্যাঁ, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা পৃথিবীতে এই মুহূর্তে ম্যাচ করার মতো মিডফিল্ড শুধু আমি বলবো যে স্পেনের আছে। সেমিফাইনালে সবচাইতে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্কালোনি কোন অ্যাপ্রোচে যায়? স্কালোনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2 4টা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার, এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। এবারের বিশ্বকাপ যেমন জন্ম দিয়েছে নতুন নায়ক, তেমনি বিদায়ও জানিয়েছে একটা প্রজন্মকে। রোনালদো, নেইমার, মদ্রিজদের অধ্যায় শেষ হয়েছে, আর কোটি ভক্তের চোখ এখন মেসির দিকে। আর্জেন্টাইন মহাতারকার হাতে আরও একটা শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। তবে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন আসরের অন্যতম সেরা। আমি মনে করবো যে আর্জেন্টিনা জিতবে, কারণ তারা অনেক হার্ড খেলতেছে। দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার শেষ 80টা ফ্রান্সই আসবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন দুই দল সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 48 দলের পর এবার 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ফিফার পরবর্তী কংগ্রেসে এমন প্রস্তাব উঠতে পারে বলেই খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। এদিকে সুইজারল্যান্ডের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, প্রতিটি দেশেরই বিশ্বকাপ খেলার অধিকার রয়েছে। 1930 সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল 16 দল। এরপর বিশ্বকাপের ইতিহাসে 3 বার বাড়ানো হয়েছিল দল সংখ্যা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রথম সম্প্রসারণ হয় 1982 সালে। সেবার স্পেন বিশ্বকাপে 16 থেকে দল সংখ্যা বাড়িয়ে আনা হয় 24-এ। 1998 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো দল সংখ্যা বাড়ায় ফিফা। ফ্রান্স বিশ্বকাপে অংশ নেয় 32 দল। তবে 2026 সালে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপে অংশ নেয় রেকর্ড 48 দেশ। তবে ফিফার এমন সিদ্ধান্তকে শুরুতেই ভালোভাবে নেয়নি অনেক ফুটবল বিশ্লেষক। অনেকেই দাবি করে বসেন, বাণিজ্যিক স্বার্থে বিশ্বকাপ আসরে দল সংখ্যা বাড়াচ্ছে ফিফা, আর তাতেই ফুটবলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা করেন তারা। তবে বিশ্লেষকদের সব শঙ্কা ভুল প্রমাণিত হয় এবারের বিশ্বকাপে। চমক দেখায় কেপ ভার্দের মতো ছোট দল। এছাড়া সাফল্য পায় আফ্রিকান দলগুলোও, যা শাপে বর হয়ে আসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বড় করার পরিকল্পনায়। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, বিভিন্ন দেশের অংশগ্রহণে টুর্নামেন্ট আরও প্রতিযোগিতামূলক হয়েছে। 48 দলের আসর সফল হতে যাওয়ায় আসন্ন বিশ্বকাপগুলো আরও বড় করার পরিকল্পনা করছে ফিফা, আর সেখানেই ছোট দলগুলোকে সংযুক্ত করার কথা ভাবছেন ফিফা সভাপতি। সুইস টেলিভিশন আউটলেট ব্লু স্পোর্টসকে এমন তথ্য জানান তিনি। বিশ্বকাপ শুধু নির্দিষ্ট অঞ্চলের নয়, বরং এটি সমগ্র বিশ্বের। প্রতিটি দেশেরই এখানে খেলার স্বপ্ন দেখার অধিকার আছে। আমার মনে হয় ছোট দেশগুলোকে সুযোগ না দিলে ফুটবলের বৈশ্বিক উন্নয়ন থমকে যাবে। 2030 বিশ্বকাপে অংশগ্রহণকারী দল সংখ্যা 64 করার পরিকল্পনা করছে ফিফা। অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি না দিলেও পরবর্তী ফিফা কংগ্রেসে এই নিয়ে প্রস্তাব দিতে পারেন বর্তমান সভাপতি। মূলত বিশ্বকাপের শতবর্ষ উদযাপন আয়োজন আরও স্মরণীয় করতে নেওয়া হতে পারে এমন উদ্যোগ।
তবে 64 দলের বিশ্বকাপ হলে সূচি নিয়ে তৈরি হবে জটিলতা। সেই সঙ্গে বাড়তে পারে বিশ্বকাপের ম্যাচ, চাপ বাড়বে ফুটবলারদের উপরেও। সেই সঙ্গে খেলার মান কমে যাওয়ারও শঙ্কা আছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়ানডের মতো টি-20-র প্রত্যাবর্তন রাঙিয়ে দিতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ফেরার অপেক্ষায় অলরাউন্ডার। অপেক্ষার প্রহরটা শেষ হয় গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে। নিচের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখতে কোনো কমতি রাখেননি মোসাদ্দেক হোসেন সৈকত। 3 ম্যাচে 250-তে 157 রানের পাশাপাশি উইকেট শিকার 2টি। তাতেই আইসিসির জুন মাসের সেরা তালিকায় জায়গা পান তিনি। অবশ্য এই পারফরমেন্স জিম্বাবুয়ে টেনে আনতে পারেননি মোসাদ্দেক। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন মোটে 10 রান। তবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে আশাবাদী এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডের ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চান টি-20-তে। এক্সপেকটেশনস তো নিজের পরে অনেক হাই। যখন কামব্যাক করলাম, একটা সিরিজ ভালো হয়েছে এবং নেক্সট সিরিজে 2টা ম্যাচে ভালো করতে পারি নাই। সো ওইখান থেকে নিজের প্রতি এক্সপেকটেশনস আরো বেশি, যে আরো ভালো খেলতে হবে, টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে। এদিকে জিম্বাবুয়েতে চলতি সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উইকেট, যেখানে স্বাগতিক পেসারদের দাপটে দিশেহারা টাইগার ব্যাটাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবেও দেখা যাবে একই উইকেটের। তবে সেই চ্যালেঞ্জ টপকেই ভালো করতে চান মোসাদ্দেক। ব্যক্তিগত সাফল্যকে ছাপিয়ে অবদান রাখতে চান দলের জয়ে। হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো খেলার, ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার এবং সেটাতে যেন টিম জিততে পারে। সবসময় সেটাই লক্ষ্য থাকে এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য, যে টিমকে জেতানো এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট, যে দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেরে ধরতে পারি। হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বুলাওয়েতে টি-20 খেলবে টাইগাররা। সর্বশেষ 2013 সালে মাঠটিতে টি-20 খেলে দলটি, যেখানে সমান একটি করে জয় ও পরাজয়। সেই মাঠেই নিজের টি-20 প্রত্যাবর্তনটা রাঙিয়ে সিরিজ জয়ে নজর মোসাদ্দেকের। রাফি আমিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময় চলে যাচ্ছি জিন্নাতারা যশোর কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।